আইজার কথাটি শোনা মাত্রই শান্ত হয়ে গেল। বড় বড় চোখ করে তাকালো ঈশানের দিকে। ঈশান আরো নেশালো কণ্ঠে বলে উঠলো, কিরে একটা চুমু খাই? বিশ্বাস কর, বেশি না, একটাই চুমু খাবো। খেতে দিবি? আইজার লজ্জায় লাল হয়ে গেল, মনে মনে সংকোচ। তার শান ভাই এমন করে কোনোদিন কিচ্ছু চায়নি, আর আজ কিছু চেয়েছে যা আইজা মোটেও আশা করেনি। আইজা ঈশানের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, কি বলছো? চুমু খাবে মানে? চুমু খাবো। দিবি খেতে? বা ভাইয়া, তুমি কিন্তু বেশি বেশি কাছে আসছো আমার। কাছে না দেখেই তো তোর ওপরে শুয়ে আছি। আইজা কি আর বলবে ওর ঠোঁট কাটার লোকটার সাথে। ইচ্ছে করছে মাটির দুভাগ করে মাটির ভিতর লুকিয়ে যেতে। ঈশান আইজাকে চুপ থাকতে দেখে সাথে সাথে আইজার ঠোঁটে শব্দ করে একটা চুমু খেলো। আইজার চোখ বন্ধ করে ফেললো, সারা শরীর কেমন একটা কম্পন বয়ে গেল। ঈশান হেসে আইজার উপর থেকে উঠে দাঁড়ালো। আইজা সাথে সাথে উঠে বসলো। ঈশান আইজার দিকে তাকিয়ে বাঁকা এসে বলে উঠলো, শুনেছি চুপচাপ সম্মিতের লক্ষণ, তাই আর দেরি করলাম না। আইজা লজ্জায় মাথা নুয়ে ফেললো। ঈশান পাশে থাকা চকলেটের প্যাকেটটা আইজার হাতে দিয়ে বলল, তুই রাগ করে আছিস বলে এই চকলেটগুলো নিয়ে এসেছি। আইজা চকলেটগুলো হাতে নিয়ে বলল, এত রাতে চকলেট কোথায় থেকে আনলে? বাহির থেকে? দোকান খোলা পেয়েছিলে? না, অনেক খোঁজাখুঁজির পর একটা পেয়েছি। ও, তুমি আগে থেকে জানতে আমি রাগ করে আছি? না জানলে কি আর এখন এখানে আসতাম বল? সব তোমার দোষ। তুমি যদি ঈশিতার কথা না যেতে তাহলে আমি আর রাগ করতাম না। ঈশান আইজার চোখে চোখ রেখে বলে উঠলো, সত্যি করে বলতো, ঈশিতাকে দেখলেই কি তোর জেলাস ফিল হয়? আইজা মনে মনে বলে উঠলো, জেলাস ফিল হয় না, ইচ্ছে করে মেরে ফেলতে। কি হয়েছে বলছিস না কেন? না, জেলাস ফিল হয় না। বেবি বলছিস তো? ঈশান কথার পঙ্গন পাল্টিয়ে বলে উঠলো, আচ্ছা কালকে তুই সবার সাথে রিসেপশনে যাবি? যাব। কি ড্রেস পরে যাবি? আইজা মস্করা করে বলল, কেন, ওয়েস্টার্ন পরে যাব। ঈশান চোখ রাঙিয়ে বলে উঠলো, কি বললি? ওয়েস্টার্ন বলেছি। তুই কালকে ওয়েস্টার্ন পরে যাবি? কি বলছিস, মাথা ঠিক আছে তোর? হ্যাঁ। আইজা বিছানা থেকে উঠে সোফার দিকে এগিয়ে গেল। সোফায় অনেকগুলো শপিং ব্যাগ রাখা ছিল। আইজা সেখান থেকে একটা ব্যাগ খুলে একটা নেভি ব্লু রঙের জর্জেট 3 পিস বের করলো, একটু গর্জিয়াস ডিজাইন করা। অবশ্যই রিসেপশনে পরে যাওয়ার জন্য বেস্ট হবে। আইজা এই ড্রেসটা ঈশানকে দেখে বলল, দেখো এটা কেমন? ঈশান ড্রেসটা দেখে বলল, ভালো, এটা পরে যাব কালকে। তবে শোন, বেশি সাজবি না। কেন? ঈশান আইজার সামনে দাঁড়িয়ে রাগবাগ কণ্ঠে বলল, তোকে সাজতে না করেছি তুই সাজবি না, এত প্রশ্ন করছিস কেন? একদিন দেখবি এই প্রশ্নের জন্য তোকে মেরে ফেলবো। আজ তোর সাজা নিয়ে সব প্রশংসা করেছি, আজ তোর সাজা নিয়ে সবাই প্রশংসা করেছে, যা আমার। ঈশান থামলো। আইজার সাথে সাথে বলে উঠলো, কি তোমার, বলো বলো। ঈশান চোখ বন্ধ করে শ্বাস নিয়ে বলল, ও তোর জানতে হবে না, এখন ঘুমিয়ে পড়। আইজা বলল, তুমি কি পরবে বললো না তো? তুমি কি পরবে বললে না তো? আর আজ কিন্তু তোমার ড্রেসটা প্রায় ম্যাচিং হয়ে গিয়েছিল। প্রায় নয়, পুরোটাই ম্যাচিং ছিল। আইজা তখন খুশিয়ে বলল, তার মানে তুমি ইচ্ছে করে ম্যাচিং করেছ? তাহলে কালকেই ম্যাচিং করে পরবে। আইজার খুশি দেখে ঈশানের দুষ্টুমি করে ইচ্ছে করলো। আইজার খুশি দেখে ঈশানের দুষ্টুমি করতে ইচ্ছে করলো। তার গম্ভীর হয়ে বলল, কালকে কোনো ম্যাচিং করে পরবো? কালকে কেন ম্যাচিং করে পরবো? আজ বিয়ে ছিল, তাই সবাই মেরুন আর লাল রঙের জামা পরেছিল। আর তোকে যে শাড়িটা দিয়েছিলাম সেটার সাথে আমার পাঞ্জাবিটাও মিলে গিয়েছিল। তবে আজকের মতো কালকে আর ম্যাচিং হবে না। আর আমরা তো কাপড় নই যে ম্যাচিং করে পরবো। এই শুনে আইজার মনটা খারাপ হয়ে গেল। ঈশানের থেকে অন্য দিক ঘুরে বলল, ঠিক আছে, ম্যাচিং করতে হবে না, তোমার ইচ্ছে মতোই জামা পরো। ঈশান মুস্কি হাসলো, কিন্তু হাসিটা লুকিয়ে নিজেকে আরো গম্ভীর করে বলে উঠলো, আমার ইচ্ছে মতোই পরবো, এখন আমি চললাম, তুই দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়। আইজা বিড়বিড় করে বলল, কালকে ম্যাচিং করে পড়লে কি এমন ক্ষতি হবে? এমন ভাব নিচ্ছেন যেন মহাভারত অশুদ্ধ হবে। ঈশান আইজার কথাগুলো শুনলে কিন্তু না শোনার ভান করে বলল, তুই কি কিছু বললি আমাকে? আইজা ঈশানের দিকে ঘুরে দপটি দাঁত বের করে হাসি দিয়ে বলল, না কিচ্ছু বলিনি। ও, তাহলে ঘুমিয়ে পড়। এই বলে ঈশান রুমের দরজা খুলে চলে গেল। আইজা রুমের বাইরে আশেপাশে তাকিয়ে দরজা বন্ধ করে বিছানায় এসে বসলো। এখন ঈশানের উপর অনেক রাগ উঠছে। তার শান ভাইয়া যতই বলুক সে ইচ্ছে করে জামা ম্যাচিং করেনি, কিন্তু আসল সত্যি এটাই, সে ইচ্ছে করে ম্যাচিং পরেছিল। সকালবেলায় ফাইজা তার শ্বশুর বাড়িতে সবার জন্য চা কফি বানিয়ে নিয়ে ডাইনিং রুমে এলো। সেখানে ফাইজার শ্বশুর আসাদ মির্জান, সাদ্দাম, আদনান ও ফাইজার খালা শাশুড়ি রাজিয়া বেগম বসেছিলেন। ফাইজার শাশুড়ি বেঁচে নেই, অনেক বছর আগে মারা গিয়েছিলেন। এই বিয়ের পুরো দায়িত্বটাই আসাদ মির্জান রাজিয়া বেগমের হাতে দিয়েছিলেন। ফাইজাকে আসতে দেখে রাজিয়া বেগম বলে উঠলেন, তুমি কেন এত কষ্ট করতে গেলে মা? তুমি তো এই বাড়িতে নতুন বউ। আর তানিয়া কোথায়? তানিয়া তো এগুলো করার জন্যই রাখা হয়েছে। ফাইজা হেসে উত্তর দিল, তানিয়া আমাকে কিচেনে ঢুকতে দেয়নি, আমি নিজেই ঢুকেছি।
কেন, তুমি হলে এই বাড়ির নতুন বউ, আর নতুন বউ কাজ করলে কেমন দেখায়? ফাইজা এগিয়ে এসে বলে, কিচ্ছু দেখায় না। এই নিন আপনার চা। রাজিয়া বেগম চায়ের কাপটা নিলেন। একে একে ফাইজা সবাইকে চা কফি এগিয়ে দিল। রাজিয়া বেগম ও আরশাদ মির্জান দুজনই আজকের রিসেপশনের প্রোগ্রামটা নিয়ে আলোচনা করছেন। অনুষ্ঠানটা বেশ বড় করে হবে না, খুব কম লোক নিয়ে করা হবে। রাজিয়া বেগম কথা শেষ করে আরশাদ মির্জানকে উদ্দেশ্য করে বলে উঠলেন, ভাই আজ প্রোগ্রামটা শেষ হলে আমরা কিন্তু চলে যাব। আরশাদ মির্জান বললেন, আপা আর কয়টা দিন থেকে যান, বাড়িতে ফিরে বা কি করবেন? না ভাই, আমি এবার ছুটি চাই। কয়দিন হলো এসেছি, আর থাকতে পারবো না, বাড়িতে ফিরে যাব। আর কয়টা দিন পর না হয় আসবো। প্লিজ ভাই, না করবেন না। বেশ, যা ভালো বুঝেন। বিকেল বেলায় ফাইজার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য সবাই রওনা হলো। খুব একটা দূরে না ফাইজার শ্বশুর বাড়ি, আধা ঘন্টা সময় লাগে যেতে। বাড়ির সবাই গিয়েছে, শুধু ফাইজার মা মাহমুদা চৌধুরী আর আমিনা চৌধুরী এই দুজন যায়নি। ঈশান ফাইজার শ্বশুর বাড়িতে এসে আইজাকে খুঁজছে। বেচারি সকাল থেকে তার সামনে আসেননি। এখানে আসার সময় অন্য গাড়িতে করে এসেছে। আইজা ফাইজার রুমে এসে বসে আছে। ফাইজাকে পার্লারের রোগ সাজাচ্ছে। আইজা পাশে বসে মোবাইল দেখছে। ঈশান এই দিক সেই দিক ঘুরে ঘুরে আইজাকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। হঠাৎ দেখা হলো শাহাদাতের সঙ্গে। ঈশানের মনে হলো শাহাদাত হয়তো আইজার খবর জানতে পারে। অবশ্যই শাহাদাত সবসময় আইজার পেছনেই পড়ে থাকে, আর কেউ না জানলে শাহাদাত জানবে আইজার কথা। ঈশান শাহাদাতকে ডেকে উঠলো, শাহাদাত শোনো তো। হ্যাঁ ভাইয়া বলো। বলছিলাম তোমার খালাতো বোন আইজা কোথায়, ওকে দেখেছো কোথাও? শাহাদাত বলল, ভাইয়া আইজা ফাইজার রুমে আছে, ডেকে দেবো? ঈশান হালকা হেসে বলল, না আমি ডেকে নিচ্ছি। ঠিক আছে। শাহাদাত চলে গেল। ঈশান শাহাদাতের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠলো, শালা যা ভেবেছিলাম তাই। ঈশান ফাইজার রুমের সামনে এসে নক করলো। তখন রুমে শুধু ফাইজা আর আইজা দুজনই ছিল। ফাইজা নিজেকে আয়নায় দেখতে দেখতে আইজাকে বলল, দেখ তো কে এসেছে। আইজা ফোনটা রেখে উঠে দরজা খুলে দিল। ঈশান আইজাকে দেখে যেন একটু স্বস্তি পেল, প্রকাশ করলো না। গম্ভীর ভাব নিয়ে রুমে ঢুকে ফাইজাকে বলল, কেমন আছিস রে? ফাইজা পেছনে ফিরে ঈশানকে দেখে খুশি হয়ে বলল, ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? এই ভালো। আইজা ঈশানের দিকে তাকিয়ে আছে। ঈশান ফাইজার সাথে কথা বলেই যাচ্ছে। আইজা ঈশানের দিকে তাকিয়ে খেয়াল করলো ঈশান নেভি ব্লু রঙের শার্ট পরেছে। সাথে সাথে নিজের ড্রেসের দিকে তাকালো। ঈশানের শার্টের সাথে আইজার ড্রেসটার কালার ম্যাচিং। আইজা না চাইলেও খুশি হয়ে উঠলো। ঈশান রাতেই বলেছিল আজ কোনো ম্যাচিং হবে না, এই কারণে আইজা সকাল থেকে ঈশানের সামনে যায়নি। আর এখন ঈশানকে দেখে আইজা কেমন একটা খুশি খুশি লাগছে। ঈশান ফাইজার সাথে কথা বলে রুম থেকে বেরিয়ে গেল। সে আইজার দিকে একবার তাকালো না পর্যন্ত। আইজা ঈশানের এই ব্যবহার দেখে অবাক না হয়ে পারলো না। আইজা সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে গেল। ঈশান বেশ দূরে যায়নি, ধীর গতিতে হাঁটছে, কারণ সে জানতো এখন আইজা তার কাছে ছুটে আসবে। তাই হলো। আইজা ঈশানকে পেছন থেকে ডেকে উঠলো, শান ভাইয়া শোনো। ঈশান পেছন ফিরে দাঁড়ালো। আইজা এগিয়ে এসে রাগী কণ্ঠে বলে উঠলো, কি হলো এটা? ঈশান না বোঝার ভান করে বলল, কি হলো? তুমি এইভাবে চলে এলে কেন? না এসে কি করব? কি করব মানে? তুমি আমার সাথে কথা বললে না কেন? আর তুমি আমাকে রাতে মিথ্যা কেন বললে? কই মিথ্যা বলেছি? বললে যে আজ ম্যাচিং করে পড়বে না, তাহলে ম্যাচিং করে পড়ে এসেছো কেন? ঈশান উত্তর না দিয়ে আইজার অতি নিকটে এগিয়ে এলো। আইজা খানিকটা ঘাবড়ে গেল। এরপর ঈশান আইজার দিকে হালকা ঝুঁকে ফিস ফিস করে বলে উঠলো, তোকে খুশি করতে। আইজা লজ্জা পেয়ে মুস্কি এসে ঈশানের সামনে থেকে চলে গেল। ঈশানের মুখে মুস্কি হাসি ফুটে উঠলো। আইজা পেছন পেছন হাঁটা দিল। এমন সময় একটা রুমের সামনে থেকে আদনান বেরিয়ে হলো। আদনান ঈশানকে খেয়াল না করে আইজার উদ্দেশ্যে বলে উঠলো, এই যে মিস সুন্দরী, কোথায় যাচ্ছেন? দাঁড়ান একটু। আইজা থমকে দাঁড়ালো। ততক্ষণে আদনানের দিকে না তাকিয়ে পিছনে ঘুরে ঈশানের দিকে তাকালো। আদনান ঈশানকে দেখে একটু ঘাবড়ে গেল। এখন এইখান থেকে চলে গেলে ঈশান অন্য কিছু ভাবতে পারে, তাই মানে সাহস নিয়ে দাঁড়িয়ে রইলো। আর আদনানকে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশানের রাগ প্রতিক্রম বেড়ে চলছে। ঈশান এগিয়ে এসে আইজার উদ্দেশ্যে বলে উঠলো, থামলি কেন, যা। আইজা বুঝতে পেরে গেল ঈশান এই রেগে আছে, না হলে এভাবে বলতো না। আইজা চুপচাপ হয়ে চলে গেল আদনানের সামনে থেকে। আদনান যেভাবে দাঁড়িয়ে ছিল ঠিক ওইভাবে দাঁড়িয়ে আছে। ঈশান আদনানের দিকে এগিয়ে গিয়ে ঠান্ডা সুরে বলল, হুটহাট যে কাউকে সুন্দরী বলা ভালো না। আদনান কথাটি একটু অপমান বোধ বলেই মনে করলো, তাই নরম হয়ে বলে উঠলো, আসলে ভাইয়া বিয়ে বাড়ি তো, তাই মস্কারা করে বলেছি। ঈশান আদনানের দিকে গম্ভীর দৃষ্টি তাকিয়ে বলে উঠলো, মস্কারা করা ভালো, তবে এই রকম কথা নিয়ে মস্কারা করা ভালো দেখায় না। বড়রা যে কেউ শুনলে অন্যদিকে চলে যাবে, বিষয়টা বুঝেছ? আদনান হাসার চেষ্টা করে বলে উঠলো, ভাইয়া বুঝেছি। ঈশান আর কিছু না বললে চলে গেল। বিয়ে বাড়ি বলে কালো ছাড়া পেয়েছে, আর আজও ছাড়া পেল, না হলে আজ আদনানের খবর ছিল। ঈশান নিজের রাগটা নিজের ভিতরে চেপে গেল। আইজার ভীষণ ভয় লাগছে। তখন আইজা যে কথাটা বলেছে সেটা শুনে ঈশান অবশ্যই রাগ করে আছে। আর রাগের মাথায় ঈশান কি করে বসবে তা সে নিজেও জানে না। আইজা স্টেজের এক কোণে দাঁড়িয়ে আছে। সবাই সাদ্দাম আর ফাইজাকে নিয়ে ব্যস্ত।
আর আইজা আলাদা হয়ে এই দিক সেদিক তাকিয়ে ঈশানকে খুঁজে যাচ্ছে। এই মুহূর্তে ঈশানের মুখটা না দেখা পর্যন্ত আইজার বেকুল মন শান্ত হবে না। ঈশান দূর থেকে আইজাকে দেখছে, বেশ চিন্তিত লাগছে। অবশ্যই ঈশান জানে আইজা কি নিয়ে চিন্তায় আছে। কিছুক্ষণ পর ঈশান আইজার সামনে এলো, তবে একা নয়, সাথে ঈশিতা। আইজার যেমন রাগ উঠেছিল তেমন খারাপ লাগছে। এই নিয়ে আইজা অনেকবার তার ঈশান ভাইকে বুঝিয়েছে ঈশিতার সামনে না যেতে, কিন্তু তার শান ভাইয়া বুঝিও বুঝিনি। আইজা ঈশানের দিকে তাকিয়ে মনে মনে বলে উঠলো, শান ভাইয়া তুমি কি বুঝো না আমি কেন ঈশিতাকে তোমার পাশে সহ্য করতে পারি না? তুমি কি একটুর জন্য টের পাও না? তুমি যেমন আমার পাশে শাহাদাত ভাইয়াকে সহ্য করতে পারো না, অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারো না, ঠিক তেমনি আমি তোমার পাশে ঈশিতাকে সহ্য করতে পারি না। ঈশিতা যেন সহ্য হচ্ছে না আইজার, তাই ওইখান থেকে সরে গিয়ে তার বাবার কাছে গেল। নওশাদ চৌধুরী মেয়েকে বললেন, তোমার আপুর কাছ থেকে চলে এলে যে? বাবা, ওইখানে সবাই এত হইচই মাথাটা ধরে গিয়েছে। বাবা তোমরা কখন চলে যাবে? এই এখনই চলে যাব, তবে একটা সমস্যা হয়ে গিয়েছে। আচ্ছা সাহেব, সাদ্দাম আর ফাইজাকে আমাদের সাথে আজ পাঠাবেন না, 2টা দিন পরে পাঠাতে চায়। কিন্তু কেন বাবা? কালকে সাদ্দামের মায়ের মৃত্যুবার্ষিকী, তাই আসাদ সাহেব 2টা দিন পরে ওদের পাঠাবে। ও আচ্ছা, তাহলে 2 দিন পরে যাক, তাই ভালো হবে। তুমি তোমার আপুকে বলে এসো, আমরা এখন রওনা হব। বাবা বলে আসছি। আইজা আবারও স্টেজের দিকে এলো, কিন্তু সবাই ততক্ষণে বাড়ির ভিতরে চলে গিয়েছে। আইজা বাড়ির ভিতরে ঢুকে ফাইজার কাছে এলো। ফাইজা আর সাদ্দাম তখন একসাথে বসেছিল। আইজা দুজনের সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেল বাড়ির বাহিরে। 15 মিনিট বেশি হলো আইজা গাড়িতে একা একা বসে আছে। গাড়ির জানলার গ্লাস নামিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। কেউ এখনো বের হচ্ছে না বাড়ি থেকে। আইজা মনে মনে বলে উঠলো, সে কখন থেকে বসে আছি, সবাই বলল যে এখনই চলে যাবে, আর এখনো কারো আসার নামই নেই। আল্লাহ জানে এরা কি করছে। এমন সময় আদনান এসে দাঁড়ালো আইজার সামনে। আইজা তাকিয়ে রইল আদনানের দিকে। আদনান হালকা হেসে বলে উঠলো, চলে যাচ্ছ? আইজা স্বাভাবিক ভাবেই বলল, আবার এসো। আপনিও যাবেন? যাবো তো অবশ্যই। আচ্ছা, কালকে যে তোমার নাম্বারটা দিলাম, কল দিলে না কেন? আইজা ভুলে যাওয়ার অভিনয় করে বলে উঠলো, আসলে হয়েছে কি ভাইয়া, নাম্বারটা রুমে গিয়ে কোথায় রেখেছি ভুলে গিয়েছিলাম। ও, তোমার ফোন কোথায়? আইজা নিজের ফোনটা দেখাতেই আদনান আইজার হাত থেকে ফোনটা নিয়ে এলো। এরপরে আইজার ফোনে নিজের নাম্বার উঠিয়ে দিতে দিতে বলল, নাম্বারটা কি দিয়ে সেভ করতে চাও? আইজা কপাল কুঁচকে বলে উঠলো, মানে? আদনান ফোনটা আইজার দিকে এগিয়ে দিল। আইজা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো আদনান নিজের নাম্বারটা আপুর দেবর দিয়ে সেভ করে দিয়েছে। আদনান আইজার দিকে তাকিয়ে বলে উঠলো, শোনো, বাড়িতে গিয়ে এই আপুর দেবরকে একটু কল দিও, কোনো বাহানা দিও না, খুব দরকার তোমার সাথে কথা বলার। আইজা বলল, কি দরকার এখানে বলুন। এখানে নয়, বাড়ি ফিরে কল দিও, খুব দরকার কথা বলবো। তবুও আপনি তো এখানে বলতে পারেন, যদি বাড়িতে ফিরে ভুলে যাই তখন? ভুলে গেলে হবে না আইজা, খুব ইম্পর্টেন্ট কথা। আইজা মনে মনে আওড়ালো, সত্যি কি উনি ইম্পর্টেন্ট কথা বলবে? আর ইম্পর্টেন্ট না হলেও তো এভাবে বলতো না। আইজা আর কিছু ভাবলো না। আদনানের কথা সম্মিত জানিয়ে বলে উঠলো, ঠিক আছে, কল দিব। আইজা উত্তর শুনে আদনান খুশি হলো। এরপরে আইজার সাথে আর 2-1টা কথা বলে ওই জায়গা থেকে চলে গেল। আদনান চলে যাওয়ার পরই আইজা দোটানায় পড়ে গেল। সে তো স্বীকার করেছে বাড়িতে গিয়ে কল দিবে, কিন্তু এটা যদি ঈশান পরবর্তীতে জানতে পারে, তাহলে এই আইজার উপরে যে অনেক রাগ করবে। আস্তে আস্তে বাড়ির সবাই গাড়ির কাছে চলে এলো। আইজা যে গাড়িতে উঠেছে সেইটাই ড্রাইভ করছে ঈশান। ঈশান বারবার লুকিং গ্লাসে তাকিয়ে আইজাকে দেখছে, তবে আইজাকে দেখে বেশ চিন্তিত লাগছে। গাড়িতে আরো লোক আছে বিদায় ঈশান কিছু বলবে বা জিজ্ঞাসা করতে পারলো না। আইজাদের বাড়িতে ফিরতে ফিরতে প্রায় 10টা বেজে যায়। বড়রা যে যার যার মতো চলে গিয়েছে নিজেদের রুমে। শাহাদাত, রাজ, নিলয়, ঈশিতা ওরা ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে ডাইনিং রুমে বসে আছে। সবাই মিলে ঠিক করেছে আজ অনেকটা রাত পর্যন্ত আড্ডা দিবে। শাহাদাত সবার মাঝে আইজাকে না দেখতে পেয়ে ওকেও ডেকে এনেছে। ঈশানও মাত্র নিচে নামলো। সবাইকে একসাথে বসতে দেখে এগিয়ে এলো। ঈশিতা ঈশানকে এগিয়ে আসতে দেখে নিজের পাশে জায়গা দেখিয়ে বলে উঠলো, ভাইয়া এখানে বসো। সে ছলছল চোখে তাকিয়ে রইলো ঈশানের দিকে। ঈশান আইজার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলো। মনে মনে ভাবলো, এখন যদি ঈশিতার পাশে বসে তাহলে আইজা খুব বলে খুব কষ্ট পাবে। ঈশান মোটেও এখন আইজাকে কষ্ট দিতে চাচ্ছে না, তাই ঈশিতাকে পাশ কাটিয়ে আইজার পাশে বসলো। আইজা মনে মনে বেশ খুশি হয়ে উঠলো, এই ভেবে যে ঈশান এখন ঈশিতার কথাই শোনেনি। সবার মাঝে আড্ডাটা বেশ জমে উঠলো। সবাই ঘুরতে যাওয়ার প্ল্যানটা নিয়েও মতামত দিল। সাদ্দাম আর ফাইজা এলে কক্সবাজারে ঘুরতে যাবে। রাত এখন প্রায় 11টা। আদনানের ঘুম আসছে না। আইজার কলের অপেক্ষায় আছে। এটাও বুঝতেই পারছে আইজা বেশি সম্ভব নিজের ইচ্ছে কল দিবে না। আদনান ঠিক করলো সে নিজেই কল দিবে। আদনান আইজার ফোনে নাম্বার সেভ করার সময় ইচ্ছে করে নিজের নাম্বারে একটা মিস কল দিয়ে রেখেছিল, তাই আইজার নাম্বারটা আদনানের ফোনে আছে। আদনান যেই নাম্বারটাই কল দিল, ওইদিকে আইজা ঈশানের পাশে বসে আছে। এই সময় আদনান কল দিয়েছে। ঈশান কিছু বুঝে ওঠার আগেই
আইজার সাথে সাথে নিজের ফোনটা সাইলেন্ট করে উঠে দাঁড়ালো। রাজ আইজার দিকে তাকিয়ে বলে উঠলো, কিরে উঠলি কেন, চলে যাচ্ছিস? আইজা বাহানা দিয়ে বলল, হ্যাঁ ভাইয়া, ভালো লাগছে না, মাথাটা বেশ ধরেছে, তাই উপরে চলে যাচ্ছি। ও যা তাহলে। আইজা চলে গেল সবার সামনে থেকে। ঈশান আইজার চলে যাওয়া নিয়ে গভীরভাবে ভাবতে লাগলো। সে তো আজ তার পাশে বসেছিল, আর সবই তো ঠিকই আছে, এমনকি ঈশিতার সাথেও কথা বলিনি, তাহলে আইজা এভাবে চলে গেল কেন? ঈশানের এই বিষয়টা কেমন একটা খটকা লাগলো, তাই সেও চলে যেতে চাইলো, কিন্তু এখন সে চলে গেলে সবাই কিছু না কিছু ভাববে, ঈশিতা অন্য কিছু ভাববে, তাই ঠিক করলো আর 5 মিনিট বসে থেকে চলে যাবে। আইজা ছাদের এক কোণে দাঁড়িয়ে আদনানকে কল দিল। আদনান সাথে সাথে রিসিভ করে বলল, হ্যাঁ বলো আইজা, কি করছো তুমি? আমি সেই কখন থেকে অপেক্ষা করে আছি তোমার কলের জন্য, কিন্তু তুমি তো আর কল দিলে না। আইজা বলল, একটু আড্ডা দিচ্ছিলাম সবার সাথে, তাই কলটা দিতে পারিনি। ও আপনি না কি যেন বলবেন, বলুন এখন। আদনান বড় বড় কয়েকটা শ্বাস ফেলে বলে উঠলো, আইজা আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কি বলছেন এগুলো? সম্পর্কে আমাদের বাড়ির নতুন আত্মীয়, এখানে ভালোবাসার টানছেন কেন? ভালোবাসে বলেই ভালোবাসা টানছি, তোমার কি মত, আমাকে ভালোবাসবে? ভালোবাসার শব্দটা শুনে আইজার মাথায় এলো ঈশানের নাম। এই মুহূর্তে ঈশানকে ছাড়া আর কিছুই মাথায় আসছে না। আইজার সাথে সাথে বলে উঠলো, না আমি ভালোবাসতে পারবো না। কেন পারবে না? আমি তোমাকে ভালোবাসি, অনেক আগে থেকেই ভালোবাসি। অনেক আগে মানে? তোমার আপু আর আমার ভাইয়া অনেক বছরের রিলেশন, এই সুবাদে আমি তোমাকে অনেক আগেই দেখেছি, তোমাকে ভালোবেসেছি। আইজা আদনানের কথার উত্তরেই কিছু বলতে নিবে অমন সময় ঈশান এসে ছো মেরে আইজার হাত থেকে ফোনটা নিয়ে নিল। আইজা ঈশানকে দেখে তব্দ খেয়ে গেল। ঈশান নাম্বারটা দেখতে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো আপুর দেবর নামে একটা নাম্বার, যা দেখা মাত্র ঈশান রেগে গেল, সঙ্গে সঙ্গে কল লাউডে দিল। ওপাশ থেকে আদনান বলছে, আইজা তুমি কিছু বলো, ভালোবাসবে আমায়? আইজা কিছু বলছো না যে? আইজা শোনো। ঈশানের সারা শরীর রেগে হির হির করতে লাগলো। সে আদনানের থেকে জাস্ট আর একটা কথা শুনলো না, চোখ মুখ শক্ত করে নিয়ে ফোনটা ছাদ থেকে নিচে ফেলে দিল। এরপর অগ্নি চোখে তাকালো আইজার দিকে।